চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরীর কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে এবং শুরুতে যেটি বলছিলাম যে আজ মরমী লোককবি হাসন রাজার প্রয়াণ দিবস। অনেকগুলো বছর পেরিয়ে গেছে আমরা হাসন রাজাকে হারিয়েছি, কিন্তু তার সৃষ্টিকর্ম রয়ে গেছে আমাদের মাঝে। তার কথা, তার গান, তার জীবন দর্শন তিনি রেখে গেছেন তার গুণগ্রাহীদের মাঝে। শুরুতেই জানতে চাই হাসন রাজার কোন দিকটি একজন সঙ্গীত শিল্পী হিসেবে আপনাকে সব থেকে বেশি টানে? প্রথমে যখন হাসন রাজার গান শুনি তখন বয়স তো অল্প ছিল, লিরিক্স তারপর গানের যে সুর বা চলন যেটা আছে ওইগুলো কিন্তু আমাকে প্রথমে আকৃষ্ট করে। কিন্তু অ্যাকচুয়ালি এখন আমি সবচেয়ে বেশি হাসন রাজাকে পছন্দ করার কারণ হলো তার ফিলোসফিক্যাল ভিউজটার জন্য। আসলে দার্শনিক, যে উনি যে একজন দার্শনিক কবি, এই জন্য কিন্তু হাসন রাজাকে আমার অনেক বেশি ভালো লাগে। জীবন দর্শন নিয়ে তো আসলে অনেক কিছুই জানবো, কিন্তু তার আগে আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই। হাসন রাজার কোনো গান যদি আমাদেরকে একটু শোনান। সব গানেই তার দর্শন আছে, কিন্তু এই গানটার কথা মানে আমি স্পেশালি বলবো যে এটা মানে যেমন রবীন্দ্রনাথের একটা কথা আছে না, যে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের ভিতর বিশ্বলোকের পাবি সারা। মানে এরকম, মানে হাসন রাজা নিজেও কিন্তু সেম টাইপের একটা গান লিখেছেন এই ধরনের। সেই গানটা আমি শোনাচ্ছি। রূপ দেখিলাম রে নয়নে আপনার রূপ দেখিলাম রে, রূপ দেখিলাম রে নয়নে আপনার রূপ দেখিলাম রে। আমার মস্ত বাহির হইয়া, আমার মস্ত বাহির হইয়া দেখা দিল আমারে আপনার রূপ দেখিলাম রে। দেখা দিয়া প্রাণ লইয়া সামাইল ভিতরে, দেখা দিয়া প্রাণ লইয়া সামাইল ভিতরে। আদম সুরত দিল দেখা, ধরিয়ায় আমারে আপনার রূপ দেখিলাম রে, রূপ দেখিলাম রে নয়নে আপনার রূপ দেখিলাম রে। অনেক ধন্যবাদ। আজকের সকালটা আসলে সুন্দর হয়ে গেল। হাসন রাজার গান মানে আসলে ভিন্ন কিছু। জীবনে দর্শন বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেই দর্শনটাকে তিনি অন্যভাবে লালন করেছেন। অবশ্যই দর্শন বিষয়টা ইম্পর্টেন্ট এই কারণে যে আমাদের এখানে লোককবি তো অনেকেই আছেন, কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে কিন্তু মানে শার্প এই ধরনের দর্শন কিন্তু খুব কম লোকশিল্পীর কাছে পাওয়া যায়। ওনাকে রবীন্দ্রনাথ যে তার হিবার্ট লেকচারে মানে হাসন রাজার কথা যে উল্লেখ করেছেন, সেখানে কিন্তু এই কারণে লালন ফকির এবং হাসন রাজা দুইজনের কথা কিন্তু উল্লেখ করেছেন। এটা শুধু তার গানের দার্শনিক দিকটা মানে উনি উদ্ভাবন করতে পেরেছিলেন, বা উনি তার এই গানের এই দার্শনিক দিকটা যখন উনি করলেন, যে এক্সপ্লোর করলেন, তখনই কিন্তু উনি এই হাসন রাজাকে নিয়ে বিশ্বের দরবারে সবার কাছে পরিচিত করে তোলার ব্যাপারে উনি তার লেকচারে উল্লেখ করেছিলেন। এই যে বলছিলেন যে তার একটা মানে সূক্ষ্মভাবে তার জীবন দর্শন তুলে ধরার একটা দক্ষতা ছিল, আপনার কাছে আরেকটু জানতে চাই যে হাসন রাজাকে কেন আমি অন্যান্য লোককবিদের থেকে আলাদা করতে পারবো? হাসন রাজা তো নিজে জমিদার ছিলেন, বিশাল বড় জমিদার ছিলেন, কিন্তু তো হাসন রাজা এই ধরনের ফ্যামিলির লোক বা এই পজিশনের লোকেরা কিন্তু জেনারেলি মানে এই লোকগান করা বা এই যে সুফিজম বলেন আর বৈষ্ণব ধর্মাবলম্বী বা বৈষ্ণব ক্ষেত্রেই বলেন বা বাউল তত্ত্বই বলেন, সেইগুলোতে জেনারেলি এই ধরনের পজিশনে কোনো লোকজন কিন্তু যায় না। কিন্তু হাসন রাজা এই জায়গাতে কিন্তু ব্যতিক্রম। উনি এত বড় বিত্ত বৈভবের মালিক হওয়া সত্ত্বেও উনি কিন্তু সব কিছু ছেড়ে ছড়ে কিন্তু এই দিকে চলে আসছিলেন। যে প্রথম জীবনে উনি তার জমিদারিটারে সবই করেছেন, কিন্তু তার ভিতরেও কিন্তু তার একটা টার্নিং পয়েন্টে কিন্তু উনি চলে এসেছেন একদম মানে বাউলি বলেন আর সুফিজম বলেন সেইটাতে চর্চা করে ওই দিকেই কিন্তু উনি ধাবিত হয়েছেন, এবং এটা কিন্তু তার স্পেশালিটি। মানে এই জায়গা থেকে কিন্তু এই জায়গা থেকে নামে না আসলে। এই যে দীর্ঘ সময়ের চর্চা তার এবং এত চমৎকার সব সৃষ্টি, সেই সৃষ্টি রয়ে গেছে, তিনি হারিয়ে গেছেন, তিনি চলে গেছেন,
কিন্তু তার সৃষ্টিকর্মগুলো কিন্তু হারানোর পথে প্রায়। আমরা খুব অল্প মানুষই হয়তো বা তাকে স্মরণে রেখে প্রতি বছর এই বিশেষ দিনগুলোতে বিভিন্ন আয়োজন রাখি, কিন্তু বর্তমান প্রজন্ম বা আগামী প্রজন্ম যারা আছে তারা কি আসলেও হাসন রাজাকে ধারণ করতে পারবে? সেই পথটা কি উন্মুক্ত আছে তাদের জন্য? তার যে গানের যে যে ওয়েট যাকে বলে আর কি, মানে যে সেটা আসলে হারিয়ে যাওয়ার মতো না। কিন্তু আমি আমার জায়গা থেকে আমি কিন্তু চেষ্টা করেছি এবং চেষ্টা করে যাচ্ছি কিন্তু হাসন রাজাকে কীভাবে পরিচিত করে তোলা যায় বা এই জেনারেশনের কাছে কীভাবে পরিচিত করা যায়। কিন্তু এটা হলো যে একটা এইসব ক্ষেত্রে সবসময় যেমন ধরেন ইংরেজি জাজ মিউজিক যে আছে, জাজ মিউজিক কিন্তু এখন খুব একটা শুনে টুনে না অনেকে, কিন্তু তারা কিন্তু তাদের যে ন্যাশনালি বা রাষ্ট্রীয়ভাবেই কিন্তু করে জাজ মিউজিকটাকে কিন্তু প্রমোট করে। তো আমাদের লোকসাহিত্যের এই বিশাল বড় ভান্ডার, শুধু হাসন রাজার কথাই বলবো না, আরও যারা আছেন সিলেটে বা অন্যান্য জায়গাতে, সব জায়গাতে তাদেরকে নিয়ে তো আসলে রাষ্ট্রীয়ভাবেই কোনো কিছু করা উচিত। সেটা তো আসলে একজন ব্যক্তির পক্ষে বা পক্ষে কিন্তু সেটা খুব একটা দূর আগানো সম্ভব না। এবং এটা তো আমাদের একটা সম্পদ, কারণ আমরা যদি আমার সম্পদটাকে রক্ষা করতে না পারি, সেটার দায় দায়িত্ব আসলে আমি তো রাষ্ট্রকেই দেব। কারণ আমরা তো ব্যক্তি পর্যায় থেকে যতটুকু করা সেটুকু আমরা করে যাচ্ছি, কিন্তু এর চেয়ে বিগ স্পেকট্রামে কোনো কিছু করতে চাইলে কিন্তু রাষ্ট্রের সাহায্য লাগবে। আমরা আশা করব যে রাষ্ট্র এই বিষয়টিকে গুরুত্বের সাথে দেখবে এবং হাসন রাজাকে বাংলাদেশের ইতিহাসের সাথে বাঁচিয়ে রাখার জন্য তারাও চেষ্টা করবে। একটু জানতে চাই যে তার যে অভিজাত জীবনে বেড়ে ওঠা, জমিদারি, সেখান থেকে এসে তার এই যে সুফিবাদের সাথে সম্পৃক্ততা, তার জীবন দর্শনটা তো ভিন্ন ছিল, কিন্তু বংশ পরম্পরায় পরবর্তীতে হাসন রাজার জীবন দর্শন কি তার পরবর্তী প্রজন্মকে প্রভাবিত করতে পেরেছিল? কিছুটা করেছে, কারণ ব্যাপার হলো যে ওনার ছেলে গনিউর রাজা, তারপর ওনার আরেক ডিসেন্ডেন্ট একলিমুর রাজা, ওনারাও কিন্তু গান লিখেছেন এবং সাহিত্য চর্চা করতেন আর কি, বা ওনার বোনও কিন্তু সাহিত্য চর্চা করতেন। তো এটা কিন্তু মানে সাডেনলি যে তার ক্ষেত্রে ঘটেছে তা কিন্তু না। উনি কিন্তু মানে একটা পরম্পরা বা তার ফ্যামিলিতে এই ধরনের একটা ব্যাপার ছিল সাহিত্যের ব্যাপারে। যেমন তার বোন সহিফা বানু কিন্তু ফার্সি সাহিত্যের উপর করতেন। তারপর তার নাতি যে এই যে ওনার ছেলে যে গনিউর রাজা, ওনারও কিন্তু রাইটিংস আছে। তারপর একলিমুর রাজারও কিন্তু ওনার নাতি, ওনার কাছে কিন্তু উনি কিন্তু অনেক গান লিখেছে, যদিও মানে ঠিক মানে ওনার মতো এত ব্রড স্পেকট্রামে তাদের পরিচিতি আসে নাই, বা হয়তো দার্শনিক দিক থেকে অতটা মানে করতে পারেন, এনরিচ করতে পারেন না সাহিত্যটাকে, সেই কারণে হয়তো হয় না, কিন্তু ওনারাও সাহিত্য চর্চা করেছেন। কিন্তু সবকিছু নিয়ে আলাপ হচ্ছে, এবার একটু তার শিক্ষার ক্ষেত্রে যেতে চাই। আমরা যতটুকু জেনেছি যে হাসন রাজার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, কিন্তু তিনি একজন স্বশিক্ষিত মানুষ হিসেবেই মানে বেড়ে উঠেছেন, তার সকল চর্চা চালিয়ে গেছেন। এই বিষয়টা নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই যে তার স্বশিক্ষার বিষয়টা আসলে কেমন ছিল। আগে তো ইনস্টিটিউশন ছিল না এরকম। আর ওনার যে জমিদারি যে জায়গাটাতে ছিল সুনামগঞ্জে কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও মানে সিলেট থেকে সুনামগঞ্জে যেতে কিন্তু 6 ঘন্টা 5 ঘন্টা এরকম লেগে যেত। অনেক ভেতরে, অনেক ভিতরে খুব ছিল, মানে দুর্গম ছিল। হ্যাঁ, দুর্গম যাওয়াটা ছিল। তো এত থাকার ফলে আসলে উনি যে বড় কোনো ইনস্টিটিউটে আসবে বা পড়াশোনা করবে সেই সুযোগটাও বোধহয় তার ছিল না। কিন্তু উনি কিন্তু বাড়িতে কিন্তু রেখে টিচার রেখে কিন্তু পড়াশোনা করেছেন। এবং সেই কারণে, কারণ একজন যদি পড়াশোনা নাই করে, তাহলে ধরেন এই যে জালালউদ্দিন রুমি বা প্লেটোর একটা আছে যে নো দাই সেলফ, হ্যাঁ, যে নিজেকে জানো। এই যে আমি আগে যে গানটা করলাম যে আমার মাস্ত বাহির হয়ে দেখা দিল আমার, তো সেম থিং। তো এই থিঙ্কিংটা তো হুট করে আসে না। তারপর উনি কিন্তু একজন পীরেরও মুরিদ ছিলেন। তো আগের এই যে পীর বিষয়টা বা কারো মুরিদ হলে এই উস্তাদের কাছ থেকে কিন্তু কিছু শেখা হতো, সেটা স্পিরিচুয়াল লাইনেই হোক আর এমনিতে নর্মাল কিছু হোক, সেটাও কিন্তু হতো। তো তাকে ঠিক ওই সেন্সে প্রাতিষ্ঠানিক শিক্ষা না বললে কিন্তু মানে অপ্রাতিষ্ঠানিকভাবে কিন্তু অনেক তার চেনা জানা ছিল, পড়াশোনা করেছেন। গল্প জমে উঠেছে বলা যায়, এবং হাসন রাজার জীবন দর্শন এত মানে আগ্রহের একটা জায়গা আমাদের সবার। তো আরো অনেক কিছু জানার আছে, আরো অনেক কিছু জানবো, কিন্তু এই মুহূর্তে একটা গান শোনাতে চাই, আবারও হাসন রাজার গানই শুনতে চাই। কানাই তুমি খেড়ি খেলাও কেনে রঙ্গে রঙ্গিলা কানাই, কানাই তুমি খেড়ি খেলাও কেনে। এই কথাটা হাসন রাজার, এই কথাটা হাসন রাজার উঠে মনে মনে, রঙ্গে রঙ্গিলা কানাই, কানাই তুমি খেড়ি খেলাও কেনে।
স্বর্গপুরী ছাইড়া কানাই আইলা এই ভুবনে, স্বর্গপুরী ছাইড়া কানাই আইলা এই ভুবনে, হাসন রাজায় জিজ্ঞেস করেন আইলাই কি কারণে, রঙ্গে রঙ্গিলা কানাই, কানাই তুমি খেড়ি খেলাও কেনে, কানাই তুমি খেড়ি খেলাও কেনে, রঙ্গে রঙ্গিলা কানাই, কানাই তুমি খেড়ি খেলাও কেনে। প্রত্যাশা করেছিলাম গানটা আরো অনেকক্ষণ শুনবো, কেননা হাসান গানে আরো অনেকগুলা স্তবক আছে, কিন্তু যেহেতু ডিসকাশন প্রোগ্রাম, তার গান তো আসলে অনেক চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছে, এমনকি তার জীবন নিয়েও চলচ্চিত্র নির্মাণ হয়েছে। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? ধরেন আমি নিজেই হুমায়ুন স্যারের একটা ফিল্মে যে আগুনের পরশমণিতে নিশা লাগে গানটা, সুর, তারপর কথাটা, এগুলো সব আমি হুমায়ুন স্যারকে কিন্তু আমি প্রোভাইড করেছিলাম। হুমায়ুন স্যার নিজেও কিন্তু হাসান রাজার খুব ভক্ত ছিলেন, স্পেশালি তার লাইফস্টাইলের জন্য উনি খুব ভক্ত ছিলেন। দার্শনিক দিকটা তো অবশ্যই, এটা পাশাপাশি উনি লাইফস্টাইলটাও ইয়ে করতেন। আর ফিল্মের আসলে বিষয়টা হলো যে এজ ইউজুয়াল মনে হয়েছে, আর আরো ভালো করা যেত আমার মনে হয়েছে যে এতে। আমরা একটু এবার সেলিম চৌধুরী সম্পর্কে জানতে চাই, তার বর্তমান ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে? আমি এই মুহূর্তে আজকে এই কয়েকদিনের ভিতরে কিন্তু 2টা গানের মাস্টারিং করছি, তো আশা করছি যে এর ভিতরেই রিলিজ হয়ে যাবে গানগুলো। এখন তো আমরা ইউটিউবে রিলিজ করবো আশা করছি। বর্তমান সময়ের এই প্রজন্মের শিল্পীরা যারা আছেন তাদের গান কি শোনা হয় নিয়মিত? হ্যাঁ। প্রিয় শিল্পী কারা বর্তমান সময়ের? কনার গান শুনি আমি, তারপর ইমরানও ভালো গায়, সাজিদ বলে একজন ইয়ে করে মিউজিক ডিরেকশন দেয়, তার ডিরেকশন খুব ভালো লাগে। তারপর এই যে মিনার বলে একটা ছেলে আছে, খুব ভালো গান করে, আমি তার গান গায়কটা খুব পছন্দ করি। এতে আপনি একটু আগে বলছিলেন যে ইউটিউবে গান যে রিলিজ হয় এই বিষয়টি নিয়ে বলছিলেন যে সময়ের পরিক্রমায় আসলে প্রযুক্তি অনেক কিছুকেই পরিবর্তন করে দিয়েছে। এই যে আগে একটা সময় অডিও গান শুনতাম, এখন আমরা গান দেখি, গান আমরা শোনার পাশাপাশি দেখি, এবং গানে অনেক কলাকুশলীদেরকে আমরা চাই যে এই গানে অমুক নায়িকা বা অমুক নায়ক বা অমুক মডেল আসলে খুব ভালো হয়। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? মিউজিক্যাল ভিডিও করাটা ভালো, কিন্তু রিলেট করে যেতে আর কি। যে অনেক গান আছে যে ধরেন একটা আধ্যাত্মিক গান হলো, সাপোজ মানে 2-একটা ভিডিও আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না কারা করেছে, যেমন ধরেন যে দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা, এটা তো নাতে রসুল, তাই না? নাতে রসুলকে যদি আপনি এখন প্রেজেন্টেশনে গিয়ে কিন্তু এটাকে গ্ল্যামারাস করে ফেলেন, সেটা তো হলো না। একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের আয়োজনটি ছিল হাসন রাজাকে নিয়ে, তার প্রয়াণ দিবসে আপনাকে পেয়ে আমাদের খুবই ভালো লেগেছে। সবশেষে বর্তমান সময়ের তরুণদের জন্য হাসন রাজাকে নিয়ে তাদের কেন চর্চা করা উচিত, এই বিষয়ে যদি ছোট্ট করে একটু বলতেন। আসলে আমাদের যে ফোক কালচার, এটা কিন্তু একটা খুব সমৃদ্ধ জায়গা, তো এটা এবং আমাদের নিজস্ব সম্পদ, এটা বাংলাদেশের সম্পদ। তো বাংলাদেশের সম্পদ দিয়ে যদি আমরা কাজ না করি তাহলে কে করবে? এই জন্য তরুণ প্রজন্মকে আমি বলবো বাংলাদেশের লোকগান নিয়ে, বাংলাদেশের লোকসাহিত্য নিয়ে আরও বেশি চর্চা করার জন্য, তাতে আমরাই সমৃদ্ধ হব, আমাদের দেশ সমৃদ্ধ হবে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। স্প্যানিশ চিত্রকর পাবলো পিকাসোর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, চিত্রকর্ম ডায়েরির বিকল্প। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আচ্ছা, 8টা দিন সবার জন্য সুন্দর ও কল্যাণময় হোক। এবারে গান। আসলে মানুষের জীবনের যে অস্থায়িত্ব, যে স্থায়ী না, এই বিষয়টা নিয়ে একটা গান আছে আসলে আমার খুব প্রিয়, সেই গানটাই করছে। মন মনিয়া রে কোন দিন যাইবাই মনিয়া, তুমি উড়িয়া রে, আমার মন মনিয়া রে কোন দিন যাইবাই মনিয়া, তুমি উড়িয়া রে। তুমি তো হাওই মনিয়া শূন্যে যাইবাই উড়িয়া, তুমি তো হাওই মনিয়া শূন্যে যাইবাই উড়িয়া, আমি তো মাটির মনিয়া মাটিতে রইমু পড়িয়া রে, মন মনিয়া রে কোন দিন যাইবাই মনিয়া, তুমি উড়িয়া রে, আমার মন মনিয়া রে কোন দিন যাইবাই মনিয়া,
তুমি উড়িয়া রে।